আমরা একটু আসতে চাই মুসাদ্দাক আলী ইবনে মোহাম্মদ আপনার কাছে। আমি যতটুকু জানি যে আপনাকে গুম করা হয়েছিল, সেই ঘটনাটা যদি একটু বলতেন। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আন্দোলনের যখন দ্বিতীয় ফেজ শুরু হয়, অর্থাৎ ক্র্যাকডাউনের পর থেকে, তো এরই মাঝে 28 জুলাই যতটুকু মনে পড়ে, রাত্রে সন্ধ্যার পরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস হাসনাত সহ যারা ডিবিতে গুম ছিল তাদেরকে দিয়ে একটি ভিডিও করে, জোর করে ভিডিও করে সেটি ছড়ানো হয়, যে সেখানে বলা হয় যে সকল কর্মসূচি প্রত্যাহার। তো তখন আমার মনে হয় যে এত এত শহীদ হয়ে গেল, এত এত ভাই আমাদের রক্ত দিল, তো এইভাবে তো কোনো শহীদের রক্তের বদলা না নিয়ে তো আমরা আমাদের আন্দোলন শেষ করতে পারি না। তো এবং আমরা নিশ্চিত ছিলাম যে তাদেরকে জোরপূর্বকভাবে প্রেশার ক্রিয়েট করে তাদের কাছ থেকে বিবৃতিটি আদায় করা হয়েছে। তো সেই হিসাবে আমরা যে 29 জুলাই আমাদের 9 দফা দাবিতে এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ছিল দেশব্যাপী। তো সেই বিক্ষোভ মিছিলগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা অনেকটা সন্দিহান ছিলাম, কারণ ডিজিটাল ক্র্যাকডাউনের আগ পর্যন্ত যেভাবে আমরা আন্দোলনগুলো চালিয়ে নিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু যৌথ বাহিনীর অভিযান এবং ক্রমাগত গুম খুনের মাধ্যমে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবেই ঐক্যবদ্ধ হতে পারতেছিল না। আমরা মাঠের কর্মসূচি দিতে পারতেছিলাম না, বিশেষ করে ঢাকার মধ্যে। তো আমরা সন্দিহান ছিলাম যে আমরা মিছিল বের করতে পারবো কিনা, বিক্ষোভ মিছিল। কিন্তু আমাদের যেহেতু কর্মসূচি ঘোষণা হয়ে গিয়েছে, তো আমাদের যেভাবেই হোক এই মিছিলটিকে বাস্তবায়ন করতে হবে, সেই সংকল্প আমাদের মধ্যে ছিল। তো সেই হিসেবে আমরা প্রাথমিকভাবে প্ল্যান করেছিলাম যে 3টা বা 4টা জায়গা থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করব। একটা হচ্ছে ধানমন্ডির 27 বা ধানমন্ডির এই পাশ থেকে, আর একটা উত্তরা, আর একটা রামপুরা, আর একটা হচ্ছে সম্মিলিতভাবে একটা মিছিল বের করবো 12টায় প্রেস ক্লাবের সামনে থেকে। তো সেই হিসেবে আমাদের মিছিলটা 12টায় ছিল। আমি আর 10টায় হচ্ছে শিক্ষকদের একটা সমাবেশ ছিল, শিক্ষকদের এই হত্যার প্রতিবাদে একটা সমাবেশ ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের অপরাজয় বাংলার পাদদেশে। তো আমরা সেখানে যাই, সেখানে যে শিক্ষকদেরকে অনুরোধ করি আজকে বিক্ষোভ মিছিলে তারা যাতে আমাদের সাথে থাকে, কারণ এখন যতই বিক্ষোভ মিছিল হচ্ছিল, মিছিলের সাথে সাথেই পুলিশ গুলি চালাচ্ছিল। তো সেখানে যদি শিক্ষকরা থাকে তাহলে পুলিশ হয়তো উগ্র আচরণ দেখাইতেই কিছুটা হইলেও কুণ্ঠাবোধ করবে। মানে আপনি গুম হলেন কিভাবে? সেটাই বলতেছি। তো শিক্ষকদেরকে অনুরোধ করলাম তারা আসার জন্য, এবং আমরা প্রেস ক্লাবে চলে গেলাম মিছিল বের করবো এই চিন্তা করে। কিন্তু পুলিশ জেনে যাওয়ার কারণে ওনারা হচ্ছে প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটা, পুরোটা রাস্তাটা ব্যারিকেড দিল। প্রায় প্রেস ক্লাবের সামনে এবং দুই পাশে মিলে প্রায় 300-400 পুলিশ এখানে একদম আপনার মেশিন সহ, মানে ওদের পিস্তল, বন্দুক সহ এবং লাঠি, অন্যান্য যে উইপেনগুলো ছিল সেগুলো নিয়ে তাদেরকে প্রস্তুত অবস্থায় আমরা দেখলাম। তো আমাদের সংকল্প ছিল যেভাবে হোক আমরা এখান থেকে মিছিল বের করব। তো প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা মিছিল বের করতে পারছিলাম না, শিক্ষার্থীদেরকে জড়ো করতে পারছিলাম না, তখন আমরা সিদ্ধান্ত নিই যে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করব। তো সেই হিসাবে আমি আমার আর 2-3 জন বন্ধুকে নিয়ে হচ্ছে পল্টন মোড় রাস্তা ব্লক করি এবং আমরা মিছিল শুরু করি, স্লোগান দেওয়া শুরু করি। আমাদের স্লোগান দেখে যারা সাহসী ছিলেন আশেপাশে তারা আস্তে আস্তে জড়ো হতে থাকেন। তো 30-40 জন জড়ো হয়ে যায়। আমরা আশা করছিলাম যে আর 5-7 মিনিট স্লোগান দেওয়ার পরে আমরা সেখান থেকে মিছিল নিয়ে চলে যাব, শিক্ষার্থীরা আর কিছু উপস্থিত হলে আমরা মিছিল নিয়ে চলে যাব। কিন্তু এই সময় পুলিশ ইমরুলের নেতৃত্বে, এডিসি সম্ভবত ছিলেন তিনি, তার নেতৃত্বে 30-40 জনের পুলিশের একটা টিম আসে লাঠিসোঁটা সহ, এবং আমাদের যারা ছিল তাদেরকে ধাওয়া দেয়। তো ধাওয়া দিলে আমি সহ আমাদের আরও 2-3 জন বন্ধু আমরা দৌড়ে না গিয়ে উল্টো হচ্ছে আমরা পুলিশের দিকে আরও এগিয়ে যাই এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই যে আমাদের তো মিছিল করা তো আমাদের নৈতিক রাইটস, সাংবিধানিক অধিকার, আমরা তো অন্যায়ের প্রতিবাদে মিছিল করতেই পারি, আপনারা তো আমাদের মিছিলে বাধা দিতে পারেন না। তো তারা আমাদেরকে সে সময় বলে যে এদেরকে অ্যারেস্ট করো, একেবারে মিডিয়ার সামনে বলে এদেরকে অ্যারেস্ট করে, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে মারধরও করে, লাঠি চার্জ করে এবং আমাদেরকে প্রিজন ভ্যানে তুলে দেয়। তো এটা তো মানে মিডিয়ার সামনে ঘটেছে যে আমাদেরকে প্রিজন ভ্যানে তুলছে, কিন্তু তারা আমাদেরকে থানায় না নিয়ে সরাসরি ডিবিতে নিয়ে যায়, আমাদেরকে সরাসরি ডিবিতে নিয়ে যায়
এবং ডিবিতে নিয়ে আমাদেরকে প্রায় একদিন গুম করে রাখে। এর মাঝে পরিবার থেকে বারবার যোগাযোগ করা হয় ডিবিতে যে আমাকে নিয়ে আসা হয়েছে কিনা ডিবিতে। পল্টন থানায় যোগাযোগ করা হয়, শাহবাগ থানায় যোগাযোগ করা হয়, রমনা থানায় যোগাযোগ করা হয়। সব জায়গা থেকে একটাই উত্তর দেওয়া হয় যে না, আমরা তাকে গ্রেপ্তার করে আনিনি। তো মানে পরিবারের কাছে আমি গুম হিসেবেই ছিলাম। তো তখন আমাদের যে অভিজ্ঞতা ছিল ডিবি অফিসে, সেই অভিজ্ঞতাটা খুবই মর্মান্তিক। আপনার ডিবিতে নিয়ে যাওয়ার পরে আমরা সেখানে যে চিত্র দেখেছি, সামান্য ছোট 3টা রুম, 2টা রুম বলতে পারেন, আর একটা হচ্ছে করিডোর প্যাসেজ টাইপের। তো এই 3টে স্পেস মিলে প্রায় 100-র বেশি শিক্ষার্থী এখানে, 100-র বেশি রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে বন্দী ছিলেন এবং কিছু শিক্ষার্থী সেখানে গুম ছিলেন।